তাদের ক্ষেত্রে যেটা বলি সেটা হলো অ্যান অ্যাস্ট্রোলজার ডে। এই যে গল্পটা আছে, এই গল্পটা তোমাদের কি করতে হবে? থ্রুলি পড়তে হবে। পড়লে তুমি কি হবে, আপনা আপনি ভাবেই সমস্ত উত্তরগুলো দিতে পারবে। অ্যান অ্যাস্ট্রোলজার ডে আর কে নারায়ণ মানে একটা জ্যোতিষীর দিন, কার লেখা? আর কে নারায়ণের লেখা। এই গল্পটি তোমাদের পড়তে হবে। চলো শুরু করি। দেখো, পাঞ্চুয়ালি, পাঞ্চুয়ালি মানে কি বলতো, নিয়ম শৃঙ্খলা হবে যেটা আমরা করে থাকি সেরকম নিয়ম মাফিক ভাবে অ্যাট মিড ডে, ঠিক কখন? দুপুর বেলাতে, বা মিড ডে মানে দুপুরে, মিড ডে মানে দুপুরে। হি ওপেন হিজ ব্যাগ, সে তার ব্যাগটা খুললো, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। স্প্রেড আউট মানে বের করে ফেললো, কি বের করলো? হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। ইকুইপমেন্ট মানে হলো সরঞ্জাম। কি কি সরঞ্জাম? দেখো, প্রফেশনাল মানে, প্রফেশনাল মানে যা প্রয়োজনীয়, আর তোমার এখানে কি বললো, পেশার সঙ্গে যুক্ত যেগুলো, তাকে বলা হয় প্রফেশনাল ইকুইপমেন্ট। পেশার সঙ্গে যুক্ত প্রয়োজনীয় সামগ্রী সে কি করলো? বের করে ফেললো। হুইচ কনসিস্টেড, যেটা ওই প্রয়োজনীয় সামগ্রী, মানে হুইচ মানে সে কি, কোনটা? ওই প্রয়োজনীয় সামগ্রীকে বুঝিয়েছে। যেটা কনসিস্টেন্ট মানে কি, উল্লেখ করে, যার মধ্যে উল্লেখ আছে কি, অফ এড, বলছে অফ এ ডজন কোরিজ শেল, অর্থাৎ কোরিজ শেল মানে হলো কড়ি। আমরা যে কড়িগুলো দেখি না, সেই কড়ি 1 ডজন কড়ি আছে। আর কি আছে? এ স্পেয়ার্স প্রাইস অফ ক্লথ উইথ, বলছে অবসিকিওর ম্যাজেস্টিক, আচ্ছা, চার্জ অন ইট। বলছে এস ফেয়ার প্রাইস অফ ক্লথ মানে একটা টুকরো কি আছে, একটা কাপড় আছে। সে কিসের কাপড় এটা? দেখো, এক টুকরো কি বলছে, এক টুকরো কাপড় রয়েছে, যে অস্পষ্ট কিছু রহস্যময় কিছু ছক তার মধ্যে লেখা আছে। দেখো, স্কোয়ার পেজ অফ ক্লথ মানে, স্কোয়ার পেজ অফ ক্লথ মানে স্কোয়ার আকৃতির একটা কাপড়ের টুকরো বের করলো। উইথ অবসেকিউর ম্যাজেস্টিক চার্ট অন ইট, ম্যাজেস্টিক মানে চার্ট, কোনো কিছু চার্ট করে রাখা হয়েছে, চার্ট। ম্যাজেস্টিক চার্ট মানে, ম্যাজেস্টিক চার্ট মানে কি, মানে অস্পষ্ট কিছু চার্ট বা কিছু লেখা ওর উপরে আছে। অবসেকিউর মানে সেগুলো স্পষ্ট নয়। অবসেকিউর মানে কি, অস্পষ্ট কিছু অলৌকিক চার্ট সে তার মধ্যে লেখা আছে, অর্থাৎ অবসেকিউর। দেখো, অবসেকিউর বলছে এখানে, অবসেকিউর মাই, আচ্ছা, মাইস্টিক চার্ট যেটা বলছে, এর মানে হলো কিছু অস্পষ্ট রহস্যময় কিছু ছক বা কিছু লেখা তার উপরে আছে। এই নোটবুক, একটা নোটবুক আছে। অ্যান্ড এ হ্যান্ড, বলছে বান্ডেল অফ পালমা রাইটিং, বলছে পালমিরা রাইটিং মানে হলো পালমিরা রাইটিং মানে হলো তালপাতায় লেখা কিছু পাণ্ডুলিপি তার রয়েছে। এই বান্ডেল অফ মানে একগুচ্ছ তালপাতায় লেখা কিছু পাণ্ডুলিপি তার কাছে রয়েছে। তাহলে প্রশ্ন হতে পারে, সে এখানে তিনি কি কি তার সামনে মেলে ধরে রেখেছিলেন। তো তোমার এখান থেকে কি করতে হবে? সেট আউট থেকে শুরু করবে। আর এই যে এখানে পালমারিয়া রাইটিং, এই যা আছে এগুলো তোমাকে রাখতে হবে। দিস ফোর হেড, তার যে কপালটা, ওয়াজ, আচ্ছা, রেসপ্লিডেন্ট, রেসপ্লিডেন্ট মানে চকচক করছে বা উজ্জ্বল করছে, উইথ স্যাক্রেড অ্যাশ, সেখানে পবিত্র কিছু অ্যাশ মানে ছাইভস্য বা তিলক, পবিত্র কিছু ছাইভস্য বা তিলক দিয়ে তার কপালটা তিনি চর্চিত করে রেখে বা অঙ্কিত করে রেখেছেন। অ্যান্ড ভার্মিলিয়ন মানে সিঁদুর। আর কি দিয়েছেন তিনি? ভার্মিলিয়ন ব্যবহার করেছেন মানে সিঁদুর দিয়েছেন কপালে। অ্যান্ড হিজ আইস স্পার্কল, এবং তার চোখ দুটো স্পার্কল মানে কি, স্পার্কল মানে তুমি বলতে পারো এখানে গোল পাখি আছে, ঠিক আছে। আর স্পার্কল মানে গোল পাখি মানে চঞ্চল চোখ যাকে বলা হয় তুমি। হিজ আইস স্পার্কল, আচ্ছা, উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। স্পার্কল মানে কি, এদিক ওদিকে চেয়ে বেড়াচ্ছে তার চোখ দুটো। কিরকম ভাবে খুঁজে বেড়াচ্ছে? বলছে উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম, এক তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে, অস্বাভাবিক দৃষ্টি দিয়ে এদিক ওদিক এসে কি করছে? চাইছে বা দেখছে। হুইচ ওয়াজ রিয়েলি অন আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার, আচ্ছা, হুইচ ওয়াজ রিয়েলি আউটকাম অফ এ কন্টিনিউয়াস, বলছে কন্টিনিউয়াল সার্চিং লুক, অর্থাৎ তিনি এমন ভাবে তাকিয়ে আছেন
তিনি অনবরত কতগুলো তিনি গ্রাহককে খুঁজে বেড়াচ্ছেন। কাস্টমার মানে কি? গ্রাহক, মানে সার্চিং লোক মানে কি? একটা তীক্ষ্ণ একটা দৃষ্টিভঙ্গিতে তাকিয়ে আছেন কন্টিনিউশন অনবরত ভাবে। আউটকাম মানে কি? আগন্তুক, মানে অর্থাৎ কাস্টমাররা আসছে তার আগন্তুকদের সন্ধানে সে এদিক ওদিকে চেয়ে আছে। বাট হুইচ সিম্পল বলছে ক্লায়েন্ট, বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্ট টু বি, বলছে prophetic light and felt comforted। কিন্তু দেখো কি বলেছে তার সাদামাটা গ্রাহকেরা সেটিকে একজন ভবিষ্যৎ দ্রষ্টার জ্যোতির্ময় আলো ভেবে নিশ্চিন্ত বোধ করেছিলেন। মানে কি, দেখো কি বলেছে, হুইজ সিম্পল ক্লায়েন্ট, সাধারণত যে ক্লায়েন্ট গুলো হয়, আচ্ছা, টু বি প্রফেটিক লাইট, মনে করে প্রফেটিক মানে কি, ভবিষ্যৎ দ্রষ্টার যে আলো, মানে পথপ্রদর্শক যে আলো মনে করে, ফিল কমফোর্টেবল, এবং মনে করে এটাই, অর্থাৎ এখানে তারা কি করে, স্বস্তি বোধ করে, আরাম বোধ করে, অর্থাৎ এনার কাছে গেলে কিছু একটা হবে, এরকম একটা মানসিকতা তার তৈরি হয়। দ্য পাওয়ার অফ হিজ আইস, তার চোখের এই ক্ষমতা বা তার চোখের এই ক্ষমতা বা দৃষ্টিভঙ্গি, আচ্ছা, কনসিডারেবলি এনহ্যান্স বাই দেয়ার পজিশন, সুবিধাজনক ভাবে কি করে, তার মানে তার চোখের এই দৃষ্টি কি করে, সুবিধাজনক ভাবে স্থান অনুযায়ী অনেক বৃদ্ধি পাচ্ছিল। দেয়ার পজিশন, কোন স্থানে কোন অ্যাঙ্গেলে তাকে তাকাতে হবে, এনহ্যান্সমেন্ট নিক্ষেপ করতে হবে, ঠিক আছে। আবার দেখো, দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্স হিজ এনহ্যান্স বাই দেয়ার পজিশন, তাদের পজিশন, কাদের পজিশন, যারা কাস্টমার ছিল তাদের পজিশন কিভাবে নির্ণয় করতে হবে, তাকে তার এই চোখের দৃষ্টিভঙ্গি সেদিকে যেন নিক্ষেপ করে। প্লেস অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টের ফোরহেড অ্যান্ড দ্য ডার্ক, আচ্ছা, হুইস্কার হুইচ টেসেস ডাউন হিজ চিক। হুইস্কার মানে কি জানো তুমি? এখানে হুইস্কার মানে তুমি জেনে রাখবে জায়গাটাই, দেখো বলেছে, দ্য পাওয়ার অফ হিজ আইস ওয়ার কনসিডারেবলি এনহ্যান্স বাই দেয়ার পজিশন, অর্থাৎ তার চোখের যে দৃষ্টিভঙ্গির যে ক্ষমতা, আপাত দৃষ্টি কনসিডারেবলি মানে বিবেচ্য হবে, বা আপাত দৃষ্টিতে বলা যেতে পারে এনহ্যান্স বাই দেয়ার পজিশন, তাদের মানে কাদের, সেই কাস্টমারদের অবস্থান সহজেই যেন কি করতে, নির্ণয় করতে পারে। এনহ্যান্স মানে কি, নিরূপণ করা বা নির্ণয় করা বা উল্লেখ করা, তুমি বলতে পারো এখানে, ঠিক আছে, বা বৃদ্ধি করা তুমি বলতে পারো। প্লেস অ্যাজ দে ওয়ার বিটুইন দ্য পেন্টেড ফোরহেড, তারা নিজেদেরকে অবস্থান করে কোথায়, যেন তারা আছে কোথায়, পেন্টেড ফোরহেড, তারা সেই মানে আকাশেই চার কপালের মাঝখানে, আর কোথায়, ডার্ক হুইস্পার, এবং হুইস্পার মানে কি, গোপ, কালো সেই, একদম ঘন কালো সেই গোপ, আর কি, আর কালো ঘন ঘন কালো সেই গোপ, আর কপালে চর্চিত সেই তিলকের মাঝখানে যেন তারা অবস্থান করছে। হুইচ স্টিম, ওই গোপ আর ওই যে কপালে চিহ্নিত সেই তিলক, স্টিম ডাউন হিজ চিক, যেন তার গালগুলোকে যেন উজ্জ্বল করে দিয়েছে, বা তাকে যেন চেনা যায়, মানে অদ্ভুত একটা চেহারা তাকে দিয়েছে। কি করে চেহারা দিয়েছে দেখো, দেখো, স্টিম ডাউন হিজ চিক, অর্থাৎ তার স্টিম ডাউন হিজ চিক, তার গালগুলোকে এত চকচক বা এত সৌন্দর্য করে দিয়েছে। ইভেন এ হাফ উইথ আইজ, মানে হাফ উইথ আই মানে বোকা লোক, ওর স্পার্কেল ইন সার্চ সেটিং, এরকম একটা সেটিং, মানে কি, তার গোপ আছে, কপালে তিলক আছে, এরকম একটা সেটিং থেকে সকলে যেন সহজেই বোকা লোক তার প্রতি আকৃষ্ট হয়ে যায়। তাই তো সে এরকম একটা সুন্দর দৃষ্টি সে, বা এরকম ভাবে সে সেজে রেখেছে। টু ক্রাউন দ্য এফেক্ট হি উড, বলছে হি উড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হি হেজ, মুকুট হিসাবে দেখো, দ্য এফেক্ট হি, যেটা কার্যকারী করেছিল সে, এফেক্ট হি মানে যা কার্যকারী করেছে, উড এ স্যাফরন কালার টার্বান অ্যারাউন্ড হিজ হেড, একটা তার চারপাশে কি রেখেছে, তার মাথার চারপাশে একটা রেখেছিল জাফরান রঙের একটা ফেট্টি বেঁধে রেখেছিল তার মাথার। দিস কালার সিম নেভার ফেল, দিস কালার সিমস নেভার ফেল, মানে অর্থাৎ
এই বর্ণময় পরিকল্পনা কখনোই ব্যর্থ হয় না। না দিস কালার, এই যে কালার, এই এটা বিচিত্র কালার, এই কালার কখনো ব্যর্থ হয় না কাদের কাছ থেকে? কাস্টমারদের কাছ থেকে তার নিজের দৃষ্টিভঙ্গি সরাতে ব্যর্থ। পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড, দেখো, পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিজ, লোকজন তার প্রতি খুব আকৃষ্ট হয়েছিল, অ্যাজ বি, যেন মৌমাছির মতো, আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস, বলছে কসমস অর ডালিয়া স্টল, অর্থাৎ যেরকম মৌমাছিরা ফুলের প্রতি আকৃষ্ট হয়, তেমনি মানুষজন তার দিকে আকৃষ্ট হয়েছিলেন। ঠিক আছে, তো বুঝতে পারছো কি বলছে? অর্থাৎ দেখো, এখানে বলেছে পিপুল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম, লোকজন এতই তার প্রতি আকৃষ্ট হয়েছিল, অ্যাজ বি, যেন তারা মনে হচ্ছিল মৌমাছি, আর অ্যাট্রাক্টেড টু দ্য কসমস, যেন মৌমাছি মৌচাকের প্রতি আকৃষ্ট হয়, আর ডালিয়া স্টল, যেমন ডালিয়া ফুলের যে স্টলকের প্রতি আকৃষ্ট যেরকম হয়, ঠিক আছে, সেরকম যেন লোকজন তার প্রতি আকৃষ্ট হয়েছে। হি sat under the wrap of a spreading tamarind tree, অর্থাৎ ছড়িয়ে পড়া একটা দমাল গাছের নিচে সে কি করেছে? সে আস্তানা গেড়েছে বা বসে আছে। হুইজ ফ্ল্যাঙ্ক এ পথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, যেই, অর্থাৎ যেই গাছটা কি করেছে? ফ্ল্যাঙ্ক এ পথ, যেই গাছটাতে কি করে, তখন তিনি বসেছিলেন পথের ধারে এমন একটা শাখা পোশাখা ঝোলানো তেঁতুল গাছের নিচে, যে পথটি চলে গেছে কোথায়? সোজা পার্কের ভিতর দিয়ে চলে গেছে। তার মানে কি দেখো, কি বলেছে দেখো, আবার পড়ি। বাপ অব দ্য তামারিন টি, তামাল গাছে বা তামারিন বা তেঁতুল গাছের নিচে তিনি বসেছিলেন। হুইচ ফ্ল্যাঙ্ক এ পথ, যেখান থেকে সোজাসুজি একটা ফ্ল্যাঙ্ক মানে সোজাসুজি একটা পথ বেরিয়ে গেছে কোথায়? রানিং থ্রু দ্য টাউন হল পার্ক, ঠিক টাউন হল পার্কের দিকে চলে গেছে। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস, এটা একটা স্মরণীয় জায়গা বা গুরুত্বপূর্ণ জায়গা। ইন মেনি ওয়েজ, বিভিন্নভাবে। কিরকম? সার্জিং ক্রাউন ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড, আচ্ছা, মর্নিং টিল নাইট, অর্থাৎ মানে কি দেখা বলেছে? কেননা এই পথ দিয়ে সকাল থেকে রাত্রি পর্যন্ত সময়ে বিভিন্ন মানুষের আনাগোলা চলে এই পথ দিয়ে আর কি। দেখো কিরকম ভাবে বলেছে, দেখো, সার্জিং ক্রাউড মানে যেসব লোকজনগুলো বিভিন্ন সামগ্রীর প্রয়োজনে তাগিদে ঘোরে তারা আর কি। ওয়ার অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন, এই পথে চলাফেরা, আপ অ্যান্ড ডাউন চলাফেরা করে এই পথে। দিস ন্যারো রোড, এই সংকীর্ণ পথে যাতায়াত করে। মর্নিং টু নাইট, অর্থাৎ সকাল থেকে রাত পর্যন্ত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অকুপেশন ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং দিস ওয়ে। এ ভ্যারাইটি অফ ট্রেড, বিভিন্ন রকমের ব্যবসা, অকুপেশন, বিভিন্ন ধরনের পেশা, ওয়ার রিপ্রেজেন্টেড, বলছে অল অ্যালং দিস ওয়ে, এই পথ ধরেই সেগুলো হয়েছে। যেমন কিরকম ব্যবসাগুলো? মেডিসিন সেলার, ওষুধের দোকান হতে পারে। আচ্ছা, আর কি হতে পারে দেখো? সেলার অফ স্টোলেন হার্ডওয়ার, অর্থাৎ চুরি হওয়া সামগ্রীর যে বিক্রি এখানে হয়ে থাকে। আর কি হয়? অ্যান্ড জাঙ্ক ম্যাজিশিয়ানস অ্যান্ড অ্যাবভ অল, অ্যান্ড, বলছে, দেখো কি বলেছে, এ ভ্যারাইটি অফ ট্রেড অ্যান্ড অকুপেশন ওয়ার রিপ্রেজেন্টেড অল অ্যালং দিস ওয়ে। এই ভ্যারাইটি অফ ট্রেড মানে এটা বিভিন্ন বিভিন্ন ধরনের ব্যবসা, অ্যান্ড অকুপেশন, বিভিন্ন ধরনের পেশা, ওয়ার রিপ্রেজেন্টেড, যেটা অবস্থিত হয়েছিল ওখানে, অল অ্যালং দিস ওয়ে, ওই পথ ধরেই। যেমন মেডিসিন সেলার, যেমন ওষুধ বিক্রেতা ছিল। সেলার অফ দ্য স্টোলেন হার্ডওয়্যার, চুরি হওয়া হার্ডওয়্যার বা চুরি হওয়া সামগ্রীর দোকান বিক্রেতা আছে এখানে। জাঙ্ক মানে নোংরা আবর্জনা সাফাইকারীরা এখানে ছিল। ম্যাজিশিয়ান ছিল। অ্যাভব অল বলতে গেলে অ্যান, বলছে অকশনার অফ চিপ ক্লথ। অকশনার চিপ ক্লথ মানে হলো যারা ফ্রি করে বিক্রি করে, হাঁস যেসব জামা কাপড় বিক্রি করে তাদের বলা হয় অকশনার অফ চিপ ক্লথ। হু ক্রিয়েট এনাফ এ ডিন, যারা কি করেছিল, ডিন মানে একটা কোলাহল তৈরি করেছিল। হু ক্রিয়েট এনাফ এ ডিন অল ডে, তারা সারাদিন ধরে একটা কোলাহল তৈরি করেছিল। টু অ্যাটাক দ্য হোল টাউন, এই তাদের কোলাহলের মাধ্যমে তারা কি সমগ্র টাউনকে একটা আকর্ষণ করে রাখবে, আকর্ষিত করে রাখতো। আচ্ছা, তাহলে রাস্তার ধারে কারা কারা ছিল, তাহলে কিন্তু এখান থেকে এই পর্যন্ত তোমাকে লিখতে হবে, এই পর্যন্ত। ঠিক আছে, রাস্তার ধারে কারা কারা ছিল তুমি এখান থেকে এই পর্যন্ত লিখতে হবে কিন্তু। আমার পরে দেখো,
A variety of trade and occupation was represented all along this way. এই পথ ধরে অনেক পেশা, অনেক ব্যবসা বাণিজ্য এই পথ ধরে শুরু হয়েছিল, যেমন মেডিসিন সেলার, ওষুধ বিক্রেতা ছিল, সেলার অফ দ্য স্টুডেন্ট হার্ডওয়্যার, চুরি হওয়া সামগ্রীর দোকান এখানে ছিল, জাঙ্ক মানে হলো নোংরা আবর্জনা সাফাইকারী, এখানে সাফাইকারীরাও এখানে ছিল, ম্যাজিশিয়ানরা ছিল, জাদুকররা এখানে থাকতেন, অ্যাবভ অল দ্য অ্যান্ড হচ্ছে অকশনার অফ চিপ ক্লথ, যারা সস্তা সামগ্রী জিনিসপত্র বিক্রেতা তারাও এখানে ছিল, হু ক্রিয়েটেড এনাফ দিন অল ডে, তারা সারাদিন ধরে একটা চিৎকার করে তারা কি করতো লোকজনকে, বা ক্রিয়েট এনাফ দিন যথেষ্ট তারা চিৎকার শুরু করতো বা চেঁচামেচি করতো অল ডে সারাদিন, টু অ্যাটাক দ্য টাউন হল, অর্থাৎ শহরের মানুষগুলোকে আকর্ষিত করার জন্য। নেক্সট টু হিম, তার ঠিক পরেই, ইন আচ্ছা ভেসিফরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রান্ট নাম। ভেসিফরাসনেস মানে কি বলছো তুমি বলো তো? ভেসিফরাস মানে কোলাহলপূর্ণ, দেখো ইন ভেসিফরাসনেস বলেছে নেক্সট টু হিম, তার ঠিক পরেই, ইন ভেসিফরাসনেস মানে হলো কোলাহলপূর্ণ একটা অবস্থাতে, কেম মানে সেখানে আসতো, এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ডনাট মানে ভাজা বাদাম বিক্রি করতো সেই লোক এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আহ কোলাহল তৈরি করতো, বা এরা ব্যবসায়িক যে ক্রাই বা চিৎকার যেটা হয় সেটা তারা তৈরি করতো। হু গেভ হিম হু গেভ হিজ ওয়ার এ ফেন্সি নেম ইচ ডে। আচ্ছা, বলছি ওয়ার মানে কি, দেখো এখানে কি বলেছে, হিজ ওয়ার এ ফেন্সি নেম, সে প্রতিদিন কি করতো তার মাল বা সামগ্রীগুলোকে ফেন্সি নেম দিত একটা। আচ্ছা, হু গেভ, দেখো হু গেভ হিজ ওয়ার এ ফেন্সি নেম ইচ ডে, ওয়ার মানে হলো মূল্য বা টাকা, ঠিক আছে, হি গেভ হিজ ওয়ার, তার মূল্য বা টাকাতে সে কি করতো বা দর, একে কি করতো প্রতিদিন একটা নির্দিষ্ট একটা নাম দিত, কলিং ইট, সেই নামগুলোকে তারা কি বলতেন, বোম্বাই আইসক্রিম, ওয়ান ডে একদিন বলতে বোম্বাই আইসক্রিম, অন দ্য নেক্সট ডে পরের দিন হয়তো বলতো দিল্লি, আচ্ছা অ্যালমাউন্ড, দিল্লি অ্যালমন্ড এবার নাম দিতেন, অন দ্য থার্ড ডে রাজাস ডেলিক্রেসি, ডেলিক্রেসি রাজা ডেলিক্রেসি মানে রাজভোগ, তৃতীয় দিন হয়তো নাম দিতেন রাজভোগ নাম দিতেন, অন সোহান এরকম অনেক নাম তিনি দিতেন, অ্যান্ড অন ফোর্থ অ্যান্ড পিপুল ফ্লক টু হিম, অ্যান্ড ফোর্থ বলে সোয়ান আর ফোর্থ মানে কি এরকম পর্যায়ক্রমে, এটা হলো ফ্রেজ কিন্তু, হ্যাঁ, সো অ্যান্ড আর সো ফোর্থ মানে হলো এরকম পরপর পর্যায়ক্রমে, অ্যান্ড পিপুল ফ্লক টু হিম লোকজন তার কাছে, ফ্লক টু হিম মানে কি একেবারে সারি সারি ভাবে গাদাগাদি হয়ে দাঁড়িয়ে থাকতো। এই কনসিডারেবল portion অফ দিস ক্রাউড, এই কনসিডারেবল পার্সন মানে কি এটা বিবেচ্য একটা জনগণের একটা অংশ, অংশ কি করতো, আচ্ছা, ডেল বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, ডেল বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু মানে কি, আর বেশ কিছু মানুষ লোকজন কি করতো অ্যাস্ট্রোলজার চারপাশে ভিড় করে থাকতেও দেখা যেত। এখানে ডেল মানে কি জড়ো হয়ে থাকা, মনে থাকবে কি ডেল মানে জড়ো হয়ে থাকা, তাহলে অনেক লোকজন কি করতো অ্যাস্ট্রোলজারের কাছেও কিন্তু জড়ো হয়ে থাকতো। দ্য অ্যাস্ট্রোলজার কি করতো তখন, দেখো দ্য অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ বিজনেস, তখন অ্যাস্ট্রোলজারকে ট্রান্সলেটেড মানে কি, ট্রান্সলেটেড হিজ বিজনেস, তখন অ্যাস্ট্রোলজার তার ব্যবসাটাকে কি করতো বাড়িয়ে তুলতো, ঠিক আছে, ঠিক আছে, বিজনেস, তখন অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফেয়ার হুইচ, আচ্ছা, ক্র্যাকল অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ডনাট হিপ নিয়ার বাই, অর্থাৎ বলছি দেখো এখানে অ্যাস্ট্রোলজার ট্রান্সলেটেড হিজ বিজনেস, আসলে তার কাজটা তখন কি করতো, ট্রান্সলেটার মানে কি, ট্রান্সলেটার মানে হলো বিড় বিড় করে আওয়াজ করা আর কি, আসলে তার যে কাজ বা সেই কোনো মন্ত্র উচ্চারণ করা হোক কোনো কিছু করা হোক সেগুলো কিন্তু ট্রান্সলেটার মানে কি সেটা জোরে জোরে উচ্চারণ করতো, কোথায় করতো, বাই দ্য লাইট অফ দ্য ফ্যান, অর্থাৎ আগুনের ঝলকানিতে বা আগুনের শিখাতে বা আগুনের যেটুকু আলো পাবে সেই আলোতে, হুইজ ক্র্যাকল অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট নিয়ার বাই হিম, পাশের যে জড়ো করা বাদামের খোসা ধরাতো সেই ধরনের আলো থেকে যেটুকু আলো ছোটা বেরিয়ে আসতো ধোঁয়া থেকে,
সেইখান থেকে সেই আলোচনা থেকে সে কি করতো, তার জ্যোতিষী সে যেটুকু পারতো সে দেখে দেখে সে এরকম উচ্চারণগুলো করে রাখতো, মিনমিনে আওয়াজ করে মিন করতো, ঠিক আছে? কথা তুমি বলতে পারো এখানে, দেখো এইভাবে কেউ বলতে পারো, দেখো, the astrologer translated his business by the light of a flare which crackled and smoke up the groundnut of a heap nearby. মানে তুমি বলতে পারো এখানে, দেখো, জ্যোতিষী তার চারপাশে চীনাবাদামি স্তূপের ফাঁক দিয়ে আসা চচ্চর আওয়াজ করা মিটমিটে আলোয় তার ব্যবসার কাজকর্ম করতে থাকে। বলতে পারো তুমি এখানে। অর্থাৎ সোজা ট্রান্সলেটেড হিজ বিজনেস, তার কাজকর্ম করতে থাকে বাই দ্য লাইট অফ দ্য ফেয়ার, অর্থাৎ আলোর শিখার দ্বারা, হুইচ যে আলোর শিখাটি ক্র্যাকল মানে আওয়াজ শব্দ করে, যে আলোর শিখাটি আওয়াজ শব্দ করে, অ্যান্ড স্মোক আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই, পাশে যে আগুন ধরানো সে বাদামে খোলা যে পটপট করে আওয়াজ করে ফোটে, সেই ফুটন্ত আগুনের শিখা থেকে যেটুকু আলো আসে সেই আলো থেকে কাজ করে তার কাজ শুরু করে। দ্য হাফ, আচ্ছা, এনচ্যান্টমেন্ট অফ দ্য প্লেস, ওই জায়গার অর্ধেক অংশই ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট, ঘটনাক্রমে বলতে গেলে বলছে, দেখো, ডিউ টু দ্য ফ্যাক্ট কি হতো, দ্যাট যে ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপাল লাইটিং, অর্থাৎ মিউনিসিপাল লাইট কিন্তু লাইট বা আলো ওই জায়গার অর্ধেক অংশ কিন্তু পোহাতে পারতো না। দিস প্লেস ওয়াজ লিড বাই শপ লাইট, দোকানের আশপাশে যে দোকানের আলো হতো সেই আলোতেই কিন্তু ওই আলোতেই কিন্তু ওই জায়গাটা আলোকিত হতো। ওয়ান আর টু, দুই একটা, হয়তো ওয়ান আর টু মানে দুই একটা, ওয়ান আর টু, দেখো, হ্যাড হিসিং গ্যাস লাইট, মানে দুই একটা দেখা হলো কি দুই একজন হয়তো গাছে অস্পষ্ট গ্যাস লাইট জ্বালতো, ঠিক আছে? দুই একজন বলতো টু টু ওয়ান আর টু হ্যাজ হিসিং গ্যাস লাইট, হয়তো দু একজন কি করতো গ্যাস লাইটটাকে, হিসিং মানে কি, হট করে গ্যাস লাইটটাকে জ্বালিয়ে, হিসিং মানে কি হলো আওয়াজ করে জ্বালানোকে হিসিং বলা হয়, ঘষে জ্বালাতো গ্যাস লাইটটা। সাম হ্যাড ন্যাকেড প্লেয়ার স্টাক অন দ্য পোল, কেউ বা আবার দেখা গেলো কেউ বা পুরোনো ন্যাকেড পোল মানে কেউ, কারো আবার শুধু বাতিদানের খোলা নেই, খোলা আলো নেই। দেখো, those some had naked player stuck on pole. Some were lit up by the old cycle lamp, one or two, like the astrologer. আচ্ছা, দেখো বলেছি, some had naked player stuck on the pole. পোল, যে পোলে যে আলোগুলো দেখা যেত সেই আলোগুলো থেকে কিছু কিছু অংশ সেখানে হয়তো আলোকিত হতো, ঠিক আছে? সেখান থেকে কিছু কিছু অংশ আলোকিত এখানে হতো পোলের আলো থেকে। আচ্ছা, আবার দেখো, সাম ওয়ার লিড বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্প, বা পুরোনো সাইকেলের যে ল্যাম্প থাকতো সেই ল্যাম্প থেকে, আগেকার দিনে সাইকেলের মাথায় ল্যাম্প থাকতো, সেই ল্যাম্প থেকে হয়তো কিছুটা আলো পেত। ও বলছি, ও অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার, অথবা দুই একজন হয়তো অ্যাস্ট্রোলজারের মতোই এরকম কেউ একজন থাকতেন, ম্যানেজ থ্রু দ্য লাইট অফ দেয়ার ওন, তারা হয়তো কি করতো, নিজেদের কিছু আলোর ব্যবস্থা করে নিত। It was a bewildering criss-cross of light rays. bewildering মানে কি, অবিশ্বাস্য criss-cross of light rays, মানে তুমি কি বলতে পারো, এটা ছিল একটা এরকম একটা বিভ্রান্তময় আলো আর আধারের খেলা, ছায়ামা জ্যোতিষবিজ্ঞানীর কাছের পক্ষে একেবারে উপযুক্ত। মানে দেখো কি বলেছে, দেখো ভালো করে দেখো, দেখো বলেছে এখানে, ইট ওয়াজ দ্য bewildering criss-cross of light, অবিশ্বাস্য একটা ক্রিস অফ লাইট মানে আলো আধারের একটা খেলা, রে, মুভিং শ্যাডো, যার একটা অন্ধকার থাকে আলো থাকে এরকম একটা পরিস্থিতি তৈরি করে। দিস সিচুয়েটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল, আর এই যে পরিবেশ, আলো আধারের পরিবেশ, যেটা অ্যাস্ট্রোলজারকে কি ভালো, অ্যাস্ট্রোলজারকে ভেরি ওয়েল মানে কি এটা ভালো অবস্থান তৈরি করতে সাহায্য করে, বা অ্যাস্ট্রোলজারের পক্ষে এটা খুব ভালো। ওর কারণ, দ্য সিম্পল রিজন, সহজ হয়তো কোনো কারণের জন্য, that he had not in the least intended to be an astrologer when he began life, অর্থাৎ দেখো, কারণ সে জীবনের শুরুতে তিনি জ্যোতিষ বিজ্ঞানী হতে চাননি। অন্যদের জীবনে কি ঘটেছে তা দূরের কথা, তার
জীবনে 2 মিনিটের পরে কি ঘটতে চলেছে তা সে জানতেন না কিন্তু। ঠিক আছে? তার মানে কি দেখাবার বলেছে দেখো এখানে। দেখো ফর এ সিম্পল রিজন, সহজ কারণে বলা যেতে পারে, হি হ্যাড নট দ্য লেটেস্ট ইন্টেনশন টু বি অ্যান অ্যাস্ট্রোলজার। তাকে অ্যাস্ট্রোলজার হওয়ার একটা ইচ্ছা ছিল না। হোয়েন হি বিগান লাইফ, যখন জীবন সে শুরু করেছিল, হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, কি ঘটতে চলেছে সে জানে না, টু আদার অন্যের ক্ষেত্রে, দেন হি নিউ যা তিনি জানে বা তিনি জানেন, বা তার যা জ্ঞান আছে সেই জ্ঞানে হয়তো তিনি জানেন না কি ঘটতে চলেছে অন্যের ক্ষেত্রে। হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেল নেক্সট টাইম, নেক্সট মিনিট, বা 1 মিনিট পরে তার জীবনে কি ঘটতে চলে সেও কিন্তু সে জানে না। ঠিক না? অথচ কিন্তু তিনি একজন অ্যাস্ট্রোলজারের কাজ করছেন। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ স্ট্রেঞ্জার টু দ্য স্টার অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার। বলছে হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার, সে এতই অপরিচিত ছিল কার কাছে, টু স্টার মানে গ্রহ নক্ষত্রের কাছে, মানে শুক্র শনি গ্রহ মঙ্গল যেগুলো বলি আমরা, সেই গ্রহের কাছে সে এতই অপরিচিত ছিল, যেমন ছিল অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার, যেমন অপরিচিত ছিল কার কাছে, সে কাস্টমার, তার মানে কাস্টমারকেও সে ভালোভাবে চিনতো না, আর গ্রহ নক্ষত্র সে চিনতো না। ঠিক আছে? মানুষ এরকম পরিস্থিতি সে জ্যোতিষবিদ্যার কাজ করতো। Yet he said, তবু সে বলতো, থিঙ্ক হুইচ প্লিজ, অর্থাৎ বিষয় যেগুলি খুশি করে, and astonish everyone, যা মানুষকে বা astonish মানুষ বা কাউকে অবাক করে দেয়, that was more a matter of study, practice, আর sure guesswork। আর এটাই ছিল পড়াশোনার একটা বিষয়, অর্থাৎ অধ্যয়ন, প্র্যাকটিস মানে অধ্যয়ন করার বিষয়, আর শিওর গেজ ওয়ার্ক মানে কি, নিখুঁত একটা, গেজ ওয়ার্ক মানে আন্দাজ করে বলার একটা বিদ্যা। শিওর মানে কি, শিওর মানে কি চতুর বা আনুমানিক, চতুর ভাবে চতুরতা দেখিয়ে। দেখো কি বলেছে এখানে, দেখো, প্র্যাকটিস অ্যান্ড শিওর গেজ ওয়ার্ক মানে নিশ্চিত একটা গেজ ওয়ার্ক মানে আনুমানিক কল্পনা করে একটা ভবিষ্যৎবাণী করা বা নির্ণয় করা কোনো কাজ, এটা কিন্তু খুব একটা কি ছিল তার কাছে। বলতে এটাই কি বলছে দেখো, আবার দেখো, এর তবুও সে বলে, থিংস হুইচ প্লিজ, যে বিষয়টা তার কাছে খুশি করেছিল, অ্যাস্টনিশ এভরিওয়ান, সবাইকে সেটা অবাক করে দিয়েছিল, দ্যাট ওয়াজ এ দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ, প্র্যাকটিসের ক্ষেত্রে এটা গুরুত্ব বা বা কোনো কিছু অধ্যবসায়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, অ্যান্ড শিওর গেজ ওয়ার্ক, এটা কিন্তু একটা কি বলতে পারো তুমি, একটা নিখুঁত একটা আনুমানিক কাজ। অল দ্য টাইম, সবসময়, ইট ওয়াজ অ্যাজ মাচ অ্যাজ অনেস্ট ম্যান লেবার, সবসময় এটা একটা সৎ মানুষের যে লেবার হতে পারে, অ্যাজ এনি আদার, যেমন অন্যরা করে থাকে, অ্যান্ড হি ডিজার্ভ দ্য ওয়েগস, এবং সে আশা করে থাকে, ওয়েগস মানে কি, মূল্য, সে যা কাজ করে তার একটা মূল্য আশা করে থাকে, হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, যে মূল্যটা সে কি করে বাড়িতে নিয়ে আসে দিনের শেষে বা ফেরত নিয়ে আসে। মানে তো কি বলেছে, গ্রহ নক্ষত্রের ব্যাপারে তার মক্কেলদের মতো নিজের কোনো একেবারে ধ্যান ধারণা ছিল না। ঠিক আছে? তথাপি তিনি বলতেন, কি বলতেন, তার সকলকে সন্তুষ্ট করতো, যা ছিল এই সম্বন্ধে পড়াশোনা করা, অনুশীলন করা, চতুর অনুমান নির্ণয় করা। মোট কথা বলতে গেলে সৎ মানুষের কাজের মতো এটা ছিল না। এটা ছিল এই কাজটি যাকে বলা হয় দিনের শেষে উপার্জনের অর্ধসহ বাড়ি ফেরানো। মানে ইট ওয়াজ নট অ্যাজ মাচ অ্যাজ দ্য অনেস্ট ম্যান লেবার, এটা কিন্তু সৎ মানুষের কাজ নয়, অ্যাজ দ্য আদার, যেরকম অন্যান্য সৎ মানুষরা করে থাকেন। হি ডিজার্ভ দ্য ওয়েস্ট, কিন্তু প্রচুর পরিমাণে অর্থ দাবি করে থাকেন এর পরিবর্তে। হি ক্যারিড হোম অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, এবং সেই টাকাটা কি করেছেন বাড়িতেও নিয়ে আসেন। হি হ্যাড লেফট হিজ ভিলেজ উইদাউট এনি প্রিভিয়াস থট অর প্ল্যান, অর্থাৎ পরবর্তীকালে কি ঘটবে কি ঘটবে না এই কোনো সব পরিকল্পনা না করে তিনি কি করেছিলেন, বাড়ি, তার গ্রাম তিনি ত্যাগ করেছিলেন। If he had continued, যদি তিনি সেখানে কন্টিনিউ থাকতেন, there he would have carried on the work of his forefather, যদি তিনি সেখানে থাকতেন তিনি কি করতেই হতো,
তার পূর্বপুরুষ যা কাজ করেছে সে কাজই তাই করতে হতো। মেনলি প্রধানত কি করতো, টিলিং দা ল্যান্ড, জমি চাষ করা, লিভিং বসবাস করা, ম্যারিং বিয়ে করা, রিপেন বলছে রিপেনিং হিজ ওন কনফিডেন্স, তার ভুট্টা কাটিয়ে নিজে কাজ করা, অর অ্যানসেস্টার হাউস বলছে অ্যান্ড অ্যানসেস্টার, তাদের পৈতৃক বাড়ি, সেই পৈতৃক বাড়ি দেখাশোনা করা, এই কাজ করে তার জীবন কাটাতে হতো। বাট দেয়ার ওয়াজ নট টু বি, কিন্তু এখানে সম্ভব নয়। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান, তাকে সমস্ত কিছু, কাউকে কিছু না বলে তাকে কি করতে হয়েছিল, বাড়ি ত্যাগ করতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট, সে কিন্তু বিশ্রাম নেয়নি, আনটিল যতক্ষণ না হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 মাইল, 100 মাইল, অর্থাৎ 100 মাইল অতিক্রম না করে সে বিশ্রাম নিতে পারবে না। যতক্ষণ না সে করতে পারবে, ততক্ষণ সে কি করতে পারবে না, বিশ্রাম নিতে পারবে না। টু এ ভিলেজার, একটা গ্রামবাসীর পক্ষে ইট ইজ এ গ্রেট ডিল, এটা কিন্তু বড় একটা ব্যাপার। অ্যাজ ইফ অ্যান ওশান ফ্লোয়েড বিটুইন, যেন মনে হয় এটা যেন কিন্তু মহাসমুদ্র পাড়ি দেওয়ার মতো কিন্তু, ঠিক আছে। হি হ্যাড এ ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড ট্রাবলস, ম্যারিজ, মানি অ্যান্ড দ্য ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস। ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইস মানে মানুষের জীবনে যে পারিপার্শ্বিক সমস্যা বা পারিবারিক সমস্যা, ট্যাঙ্গল অফ হিউম্যান টাইপ তো বলা যায়, অথবা মানুষের জীবনে জর্জরিত জট, মানুষের জীবনে যে জর্জরিত জট। হি হ্যাড ওয়ার্কিং অ্যানালিসিস অফ ম্যানকাইন্ড, তারপর মানুষের জীবনে বিভিন্ন রকম সমস্যা সম্বন্ধে অ্যানালিসিস করেন, বলেন, বিবাহ সম্বন্ধে বলেন, টাকা পয়সা সম্বন্ধে বলেন, অ্যান্ড ট্যাঙ্গলস অফ হিউম্যান টাইডস, অর্থাৎ মানুষের জীবনে যে সম্পর্কের যে জটগুলো থাকে, সেই সম্পর্কের জটগুলো সম্পর্কে তিনি বলে থাকেন। লং প্র্যাকটিস হ্যাড শার্পেনেড হিজ পারফেকশন, দীর্ঘ প্র্যাকটিস করার পরে তার এই পারফেকশন বা নিখুঁত পর্যায়ের জ্ঞানটা তার অর্জন হয়েছে। উইদিন 5 মিনিট হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং, 5 মিনিটে তিনি বুঝতে পারেন কি ভুল বা কি খারাপ হয়েছে। হি চার্জ 3 প্রাইজ পার কোশ্চেন, প্রতিটা কোশ্চেনের জন্য 3 পয়সা তিনি নিয়ে থাকেন। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ till the other had spoken for at last 10 minutes, 10 মিনিট, যতক্ষণ না 10 মিনিটের মধ্যে কেউ কোনো কথা বলছে তখন তিনি মোটা মুখ খোলেন না। 3 মানে পর্যন্ত তার মানে কি, তাহলে দেখো, দ্য আদার হ্যাড স্পোকেন ফর লাস্ট 10 মিনিট, যতক্ষণ পর্যন্ত না, যখন 10 মিনিটে অন্য কোনো ব্যক্তি কোনো কথা বলছে ততক্ষণ তিনি কি করছেন, তিনি মুখ আর খোলেন না। which provided him, যা তাকে provided him enough staff or dozen answer or advice, which provided, যার যা উল্লেখ করে যায়, তাকে উল্লেখ করতে সাহায্য করে বা প্রোভাইডেড, তাকে বিশেষ করে বলতে সাহায্য করে কি, enough staff for a dozen answer, প্রায় 1 ডজন উত্তরের, একদম স্টাফ মানে কি সরাসরি তিনি তার প্রশ্নের উত্তর দেন, or অ্যাডভাইস, তার সে বিষয়ে তিনি উপদেশও দিয়ে থাকেন। when he told the person before him, যখন তিনি তাকে তার সামনে যখন কোনো প্রশ্ন করে থাকেন, gazing at his palm, তখন তার হাতের থাবা তাকে দেখেন। in many ways, অনেক রকম ভাবে, you are not getting the fullest result for your effort, আপনি বিভিন্ন রকম ভাবে আপনি তো আপনার কাজে সঠিক ফল পাচ্ছেন না। 9 out of 10 were disposed to agree with him, 10 জনের মধ্যে 9জনই কিন্তু ডিসপোজ টু অ্যাগ্রি মানে তার সম্মত হয়ে যেত, তার কথা মেনে নিতে বাধ্য হতো বা মেনে নিত। অর হি কোশ্চেন, যখন অথবা তিনি কোশ্চেন করতেন বা প্রশ্ন করতেন, ইফ দেয়ার এনি ওম্যান ইন ইউর ফ্যামিলি, তোমার পরিবারে কোনো মহিলা আছে, মে বি ইভেন এ ডিস্টেন্ট রিলেটিভ, হয়তো সে দূরে কোনো আত্মীয় হতে পারে, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ড হিম, যা তোমাকে ভালো চোখে দেখেন না যিনি, অর হি গেভ অ্যান অ্যানালিসিস অফ ক্যারেক্টার, এবং সে কি করে তার এটা ক্যারেক্টার সম্বন্ধে তাকে এটা ব্যাখ্যা দেন। মোস্ট অফ দ্য ট্রাবল আর ডিউ টু ইউর নেচার, অধিকাংশ সমস্যা তোমার চরিত্রকে কেন্দ্র করে হয়ে থাকে। হাউ ক্যান ইউ বি, বলছে, আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার ইট ইজ, অথবা
শনির অবস্থান কোথায় তার উপর নির্ভর করছে কিন্তু। ইউ হ্যাভ অ্যান, বলছে ইম্পেটিয়াস নেচার, তোমার একটা ইম্পেটিয়াস নেচার মানে হলো তুমি একটা কিরকম আবেগপ্রবণ মানুষ তুমি একটা, হ্যাঁ, রাফ এক্স, বলছে এক্সটেরিয়র, এবং তোমার একটা বাহ্যিক রূপ রয়েছে কিন্তু একটা। দিস এন্ডিয়ার হিম, যে এই ধরনের আচরণ তাকে সাহায্য করেছিল, টু দেয়ার হার্ট, ও টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি। আচ্ছা, এন্ডিয়ার হিম টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, মানে এটাই তাকে কি করেছিল, ইন্ডিয়ার মানে তোমার কি বোঝাচ্ছে এখানে, তোমাকে প্রিয় করেছিল তাকে, কি ইমিডিয়েটলি ফর, যে হুই স্যাড ইন, সরি সরি, দিস ইন্ডিয়ান হিম, এটা তাকে প্রিয় করে তুলেছিল, টু দেয়ার হার্ট ইমিডিয়েটলি, তার হৃদয়ের কাছে খুব প্রিয় করে তুলেছিল। ফর ইভেন দ্য মিডেস্ট অফ আস, আমাদের মাঝখানে লাভ টু থিঙ্ক, একটু আমরা একটু ভেবে আমাদের কি করতে ভালোবাসতে হবে, দ্যাট যে হি হ্যাজ ফরবিডেন এক্সোডিয়াস, সে কিন্তু একজন বহুরূপী, একজন বাহ্যিক রূপ, অদম্য, তাকে কিন্তু কখনো আমরা কি করতে পারি না, পরাজয় করাতে পারবো না আমরা তাকে, ঠিক আছে। অর্থাৎ এরকম কি বলেছে আবার, এখানে একটু ভালো করে পড়ো। দিস এন্ডিয়ার হিম, এটা তাকে এইটাই ভাবে তাকে বোঝাতে সাহায্য করে, দেয়ার হার্ট ইমিডিয়েটলি, তার হৃদয় এটাকে মেনে নিতে বাধ্য করে যে, ফর কারণ, ইভেন দ্য মিডেস্ট অফ আস, আমাদের মাঝখানে এমন কেউ কেউ আছে, লাভ টু থিঙ্ক, আমরা যাদেরকে ভালোবাসতে, যাদেরকে নিয়ে ভাবতে ভালোবাসি, যে হি হ্যাজ এ ফরবিডেন এক্সটেরিয়র, কিন্তু তার একটা রয়েছে কি, একটা অদম্য একটা বাহ্যিক রূপ রয়েছে, সেটা আমরা চিনতে পারি না, ফলে সে আমাদের আঘাত করে, ফলে সমস্যা তৈরি হয়।